আজ আমরা এমন একটা গল্পের গভীরে যাব যেটা হয়তো আমরা অনেকেই পড়েছি, কিন্তু যার পড়তে পড়তে লুকিয়ে আছে মানুষের মনের অনেক জটিল রহস্য। সুনীল গঙ্গোপাধ্যায়ের ঘাটবাবু। একদম। আমাদের কাছে গল্পের মূল লেখাটা তো আছেই, কিন্তু আমাদের আজকের উদ্দেশ্য হল কাহিনীর গভীরে ডুব দেওয়া আর খুঁজে বের করা কেন এই সাধারণ গল্পটা এত অসাধারণ হয়ে ওঠে। আর গল্পটা শুরুই হয় একটা অসাধারণ পরিবেশ দিয়ে, তাই না? হ্যাঁ, চলুন আমরা বরং গল্পের মাহলটা একটু কল্পনা করার চেষ্টা করি। অবশ্যই। ভাবুন তো, একটা গভীর রাত, একটানা ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর তার সাথে শ্মশানের ওই যে একটা অদ্ভুত নিস্তব্ধতা। ঠিক তাই। আর এই পরিবেশের মধ্যেই একটা ছোট্ট অফিস ঘরে বসে আছেন আমাদের গল্পের মূল চরিত্র বাসু হালদার। ঘুম আসছে না, মনে একটা অদ্ভুত অস্বস্তি। হ্যাঁ হ্যাঁ, আর বাইরে দুটো কুকুর কাঁদছে। এই যে পরিবেশটা, এটা কি শুধু একটা পটভূমি, নাকি এর চেয়েও বেশি কিছু? আপনি খুব জরুরি একটা পয়েন্ট ধরলেন। সুনীল গঙ্গোপাধ্যায় এখানে পরিবেশটাকে শুধু একটা ব্যাকড্রপ হিসেবে ব্যবহার করেননি। হুম। পরিবেশটা নিজেই যেন একটা চরিত্র হয়ে উঠেছে। এই যে একটানা বৃষ্টি, শ্মশানের নিঃসঙ্গতা, কুকুরের কান্না। এগুলো আসলে বাসু হালদারের ভেতরের অবস্থারই একটা ছবি, তাই তো? একদম। তার বহু বছরের জমে থাকা একাকিত্ব আর ভেতরের যে অস্থিরতা, সেটাকেই যেন বাইরের প্রকৃতি আমাদের সামনে তুলে ধরছে। ঠিক। আর এই বাসু হালদার চরিত্রটা, কে তিনি? এই মফস্বল শহরের ঘাটবাবু? কাজটা খুব সাদামাটা। হ্যাঁ। কেউ মৃতদেহ নিয়ে এলে সার্টিফিকেট পরীক্ষা করা আর পৌরসভার নির্ধারিত ৳2 ফি আদায় করা। কিন্তু তার কাজের চেয়েও বড় পরিচয় হল তার সামাজিক অবস্থান। সে যেন সমাজের চোখে প্রায় অদৃশ্য একজন মানুষ। একদমই তাই। তার জীবনে সম্মান বা সঙ্গ কোনোটারই তেমন জায়গা নেই। কিন্তু একটা ছোট্ট জিনিস আছে যা তার এই বর্ণহীন জীবনে, কি বলে, একটু রঙের ছোঁয়া দেয়। মুখিয়া ডোমের মুখে বড়বাবু ডাকটা। হ্যাঁ, ওই ডাকটা শুনলে নাকি তার কান জুড়িয়ে যায়। আচ্ছা, ভেবে দেখুন তো, এই সামান্য একটা সম্বোধন তার কাছে এত মূল্যবান কেন? আমার তো মনে হয় এই বড়বাবু ডাকটা শুধু একটা সম্বোধন নয়, এটা বাসু হালদারের কাছে তার পুরো জীবনের স্বীকৃতির মতো। হুম। যে সমাজে তার কোনো সম্মান নেই, পরিচিতি নেই, সেখানে এই একটা শব্দই তার আত্মমর্যাদার একমাত্র অবলম্বন। এটা প্রমাণ করে যে মানুষের ডিগনিটির চাহিদাটা কতটা বেসিক। ঠিক। এই পয়েন্টটাতেই আমি আসছিলাম। এই আত্মমর্যাদার বোধটাই কিন্তু গল্পের পরের ঘটনাগুলোর জন্য একটা ট্রিগার হিসেবে কাজ করে। আর সেই রাতে তার পরিস্থিতি আরও জটিল। হ্যাঁ, পৌরসভার চেয়ারম্যান পঞ্চানন দাস সরকারের মা মারা যেতে পারেন, তাই তাকে শ্মশানেই থাকতে হচ্ছে। একাকিত্ব কাটানোর জন্য তার একটু গাঁজার ইচ্ছে হয়েছে, কিন্তু মুখিয়ার ডোমটাও নেই। এই চরম একাকিত্ব আর ডিউটির চাপের মধ্যেই কিন্তু গল্পের আসল ঘটনাটা শুরু হয়। হ্যাঁ, ঠিক তখনই বৃষ্টির শব্দের মধ্যেই হঠাৎ শোনা যায় কিছু মানুষের গলার আওয়াজ, বলহরি হরি বল। বাসু হালদার প্রথমে ভাবেন, যাক, চেয়ারম্যানের মার কাজটা তাহলে চলেই এলো। কিন্তু ঘর থেকে বেরিয়ে যা দেখেন তা তার ধারণার সম্পূর্ণ বাইরে। কয়েকজন লোক একটা খাটিয়া কাঁধে করে তার অফিস ঘর ছাড়িয়ে সোজা চুল্লির দিকে এগিয়ে যাচ্ছে। এটা চেয়ারম্যানের মায়ের মৃতদেহ নয়, কারণ তেমন হলে অনেক জাঁকজমক থাকত, অনেক লোক থাকত। এখানে সব কেমন যেন অদ্ভুত রকমের চুপচাপ। অভিজ্ঞ ঘাটবাবুর চোখে এই অস্বাভাবিকতাটা সঙ্গে সঙ্গে ধরা পড়ে। তিনি দেখেন লোকগুলো নিজেরাই কাঠ সাজাতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, ডোম বা ঘাটবাবুর জন্য কোনো অপেক্ষাই নেই। তাদের আচরণে কোনো শোকের চিহ্ন নেই, আছে শুধু একটা তাড়াহুড়ো। যেন কোনো নিয়মকানুনের মধ্যে না গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে ফেলতে চায়। এখান থেকেই সন্দেহের জন্ম। আর যখন বাসু হালদার তাদের রেজিস্ট্রি করার কথা মনে করিয়ে দেন, লোকগুলো যেন আকাশ থেকে পড়ে। একজন তো অবাক হয়ে জিজ্ঞেসই করে বসে, মরা রেজিস্ট্রি, সে আবার কি? তারপর কোনো কথা না বাড়িয়ে সোজাসুজি দুটো 10 টাকার নোট বের করে দেয় মামলা মিটিয়ে ফেলার জন্য। আর এই মুহূর্তটা গল্পের একটা টার্নিং পয়েন্ট। এখানে আমার একটা প্রশ্ন আছে। বাসু হালদারের এই যে হঠাৎ করে জেগে ওঠা কর্তব্যবোধ, এটা কি সত্যিই তার সততার প্রকাশ, নাকি তার অহংকারে আঘাত লাগার ফল? বাহ, খুব ভালো একটা প্রশ্ন। তাকে ঘুষ সাদা হয়েছিল বলেই কি সে এতটা ক্ষেপে গেল? আমার মনে হয় দুটোই সত্যি। সে হয়তো সৎ, কিন্তু তার চেয়েও বড় কথা হলো এই ঘুষের প্রস্তাবটা তার বড়বাবুর সত্তাকে অপমান করেছে। হুম। তার সামান্য পদের যেটুকু সম্মান, যেটুকু ক্ষমতা, সেটাকে ওরা টাকা দিয়ে কিনে নিতে চাইছে। এই অপমানটাই তার ভেতরের ঘুমিয়ে থাকা মানুষটাকে জাগিয়ে তোলে। ঠিক।
সে আর শুধু একজন সাধারণ কর্মচারী থাকে না, সে হয়ে ওঠে আইনের রক্ষক। তার এতদিনের জমানো অবহেলা, তার পদের প্রতি যেটুকু সম্মান সে আশা করে, সব কিছুতে আঘাত লাগে। আর সেই জেদ আর রাগের বশেই সে এমন একটা কাজ করে ফেলে যা পুরো পরিস্থিতিটাকেই চিরদিনের জন্য বদলে দেয়। আর এখানেই গল্পটা একটা সাংঘাতিক মোড় নেয়। প্রচণ্ড রাগের মাথায় বাসু হালদার নিচু হয়ে মৃতদেহটির গা থেকে কম্বলটা এক টানে সরিয়ে ফেলে। আর তারপরই একটা আর্তচিৎকার করে ওঠে সে। যা দেখে তা ভয়ঙ্কর। যুবতী মেয়েটির বুক আর পেট ধারালো অস্ত্র দিয়ে ফালা করে কাটা, সারা শরীরে জমাট বাঁধা রক্ত। এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা একটা নৃশংস খুন। এই দৃশ্যটা দেখার পর বাসু হালদারের মানসিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। তার ভেতরে সেই জেদি, কর্তব্যপরায়ণ বড়বাবু সত্তাটা এক মুহূর্তে হারিয়ে যায়। তার জায়গায় ফিরে আসে সাধারণ ভীতু একটা মানুষ। তার প্রথম চিন্তা হয়, এবার বুঝি খুনিরা তাকেও ওই একইভাবে কুপিয়ে কেটে ফেলবে। সে ভয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর যখন সে মুখ তোলে, তখন দেখে আশেপাশে কেউ নেই। খুনিরা তাকে ভয়ে পেতে দেখে নিজেরাই ভয় পেয়ে পালিয়েছে। সে বুঝতে পারে ওরা একটা খুনের প্রমাণ লোপাট করার চেষ্টা করছিল। এখন সে এক উভয় সংকটের মধ্যে পড়ে। একদিকে তার কর্তব্য হল পুলিশে খবর দেওয়া, কিন্তু থানা ৩ মাইল দূরে, এই ঝড়বৃষ্টির রাতে যাওয়া অসম্ভব। অন্যদিকে সে এই মৃতদেহ একা ফেলে রেখে যেতেও পারছে না। যদি কুকুর বা শিয়ালে এসে মৃতদেহটার ক্ষতি করে, তাহলে সব দোষ তার ঘাড়ে এসে পড়বে। ভয়ে আর কর্তব্যের এই টানাপোড়নে সে অসহায়ভাবে মৃতদেহটার খাটিয়ার পাশে বসে পড়ে। আর এখান থেকেই গল্পটা একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক দিকে মোড় নেয়। এই মুহূর্তটা আমার কাছে গল্পের সবচেয়ে অদ্ভুত আর মায়াময় অংশ মনে হয়। বৃষ্টি আবার শুরু হয়েছে। মেয়েটির মুখে বৃষ্টির ফোঁটা পড়তে দেখে সে নিজের অজান্তেই হাত বাড়িয়ে জলটা মুছিয়ে দেয়। ভয়ের জায়গাটা হঠাৎ করে কিভাবে যেন একটা অদ্ভুত মমতা নিয়ে নিচ্ছে। এটাকে মনোবিজ্ঞানের ভাষায় হয়তো প্রজেকশন বা আরোপ বলা যেতে পারে। একটু বুঝিয়ে বলবেন? মানে বাসু হালদার তার সারা জীবনের জমে থাকা স্নেহ, সঙ্গ পাওয়ার আকাঙ্ক্ষা আর একাকিত্বের অনুভূতি সবকিছু ওই মৃতদেহটার ওপর আরোপ করছেন। কারণ ওই মৃতদেহটাই তার জীবনে প্রথম কোনো নারী সত্তা যে তাকে প্রত্যাখ্যান করছে না বা তার স্পর্শে কোনো প্রতিবাদ জানাচ্ছে না। বাহ, এটা একটা করুণ কিন্তু খুব শক্তিশালী মানসিক অবস্থা। তার মানে সে মেয়েটির ফর্সা সরল মুখের দিকে তাকিয়ে নিজের শূন্যতাকে পূরণ করার চেষ্টা করছে। সে ভাবছে, এত সুন্দরী একজন যুবতীর এত কাছাকাছি সে তার জীবনে আর কখনো আসেনি। যদি মেয়েটা জীবিত থাকত আর সে তার গালে এভাবে হাত দিত, মেয়েটা কি রেগে চেঁচিয়ে উঠত না? এই চিন্তাগুলোই তাকে আরও আচ্ছন্ন করে ফেলে। হ্যাঁ, এই চিন্তাগুলো থেকেই তার মনে এক অদ্ভুত অধিকারবোধ জন্মায়। তার মনে হতে থাকে এই মৃতদেহটিই যেন তার জীবনে আসা একমাত্র নারী, যে জীবনে কোনোদিন কোনো নারীর সঙ্গ পায়নি। সেই মৃতদেহর মধ্যে সেই সঙ্গ খুঁজে নেওয়ার চেষ্টা করছে। সে মেয়েটির গালে টোকা মেরে বলে, জেগে ওঠো, অনেকক্ষণ তো ঘুমোলে। এই কথাগুলোর মধ্যে একটা গভীর বিষণ্ণতা আর আকুতি মিশে আছে। আর এই অদ্ভুত আবেগের বশেই বাসু হালদার চূড়ান্ত কাজটা করে ফেলে। সে নিজেকে আর সামলাতে পারে না। মুখটা এগিয়ে এনে মেয়েটির ঠান্ডা রক্তহীন ঠোঁটে নিজের ঠোঁট রাখে। আর ঠিক তখনই সেই অবিশ্বাস্য ঘটনাটা ঘটে। মৃত মেয়েটি ফিসফিস করে বলে ওঠে, আমার নাম অঞ্জলি সরকার। সোনাবাড়ি গ্রামের রতন নাগ আমাকে খুন করেছে। তুমি একটু দেখো। এই কথাগুলো শোনার পরে বাসু হালদার ছিটকে দূরে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে জ্ঞান হারায়। পরের দিন যখন তার জ্ঞান ফেরে, সে একটানা চিৎকার করতে থাকে, রতন নাগ, ওই সোনাবাড়ির রতন নাগই খুনি, ওকে ধরো। আর পুলিশ তার কথাকে সূত্র হিসেবে ব্যবহার করে তদন্ত করে এবং সত্যিই রতন নাগ নামের একজনকে গ্রেফতার করে, যে খুনের কথা স্বীকারও করে নেয়। তো কি ঘটেছিল আসলে সেই রাতের শ্মশানে? এটাই তো গল্পের সবচেয়ে বড় প্রশ্ন। এটা কি সত্যিই অলৌকিক? মৃত অঞ্জলি সরকারের আত্মা কি সত্যি কথা বলে উঠেছিল, নাকি এর পেছনে কোনো গভীর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে? দেখুন, দুটো সম্ভাবনাই কিন্তু খোলা থাকছে। একদিকে যদি আমরা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা খুঁজি, তাহলে বলা যেতে পারে বাসু হালদার এক চরম মানসিক চাপের মধ্যে ছিলেন। প্রচণ্ড ভয়, একাকিত্ব, বৃষ্টিভেজা রাতের সম্মোহনী পরিবেশ, আর মৃতদেহটির প্রতি তৈরি হওয়া এক অদ্ভুত মায়া, এই সব কিছু মিলে তার মস্তিষ্কে এক ধরনের হ্যালুসিনেশন তৈরি করতে পারে। মানে যাকে বলে অডিটরি হ্যালুসিনেশন। একদম, যেখানে মানুষ এমন কিছু শোনে যার বাস্তব অস্তিত্ব নেই। হয়তো সে অবচেতনেই
নিজেই এই নাম আর ঠিকানা তৈরি করেছিল, যা কাকতালীয়ভাবে সত্যি হয়ে গেছে। কিন্তু এটা সত্যি হওয়ার সম্ভাবনা তো প্রায় শূন্যের কাছাকাছি। একটা বানানো নাম আর ঠিকানা হুবহু মিলে যাবে, এটা কি একটু বেশি কাকতালীয় নয়? একদম। আর এখানেই দ্বিতীয় সম্ভাবনাটা জোরালো হয়ে ওঠে, অলৌকিকতার সম্ভাবনা। সুনীল গঙ্গোপাধ্যায় হয়তো ইচ্ছে করেই এই রহস্যের দরজাটা খোলা রেখেছেন। আমারও তাই মনে হয়। তিনি আমাদের বলছেন এমন কিছু ঘটনা ঘটে যা যুক্তির বাইরে। বাসু হালদারের মতো একজন প্রান্তিক, নিঃসঙ্গ মানুষের জীবনে হয়তো এমনই এক অলৌকিক মুহূর্তের প্রয়োজন ছিল, যা তার জীবনটাকে একটা অর্থ দেবে। গল্পটা আমাদের দেখায় যে কখনো কখনো চরম বাস্তবতার গভীরেও অতিপ্রাকৃতের ছায়া থাকতে পারে। তাহলে সংক্ষেপে বললে, এক রাতের ঘটনায় একজন সাধারণ, প্রায় গুরুত্বহীন ঘাটবাবু এক নৃশংস খুনের রহস্য সমাধান করে ফেলল। তার জেদ, তার কর্তব্যবোধ এবং তার গভীর একাকিত্ব, এই সবকিছু মিলেই তাকে এই ঘটনার কেন্দ্রে নিয়ে আসে। সে নায়ক হতে চায়নি, কিন্তু পরিস্থিতি তাকে নায়ক বানিয়ে দিয়েছে। একেবারেই। কিন্তু গল্পটা আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। সেই রাতে শ্মশানে যা ঘটেছিল তা কি সত্যিই অলৌকিক ছিল, নাকি পুরোটাই ছিল বাসু হালদারের মনের খেলা? গল্পটা আমাদের ভাবতে বাধ্য করে মানুষের মনের গভীরতা আসলে কতখানি। আমাদের চরম অসহায় মুহূর্তে আমাদের মন কি এমন কোনো সত্যি তৈরি করতে পারে যা বাইরের পৃথিবীর সত্যিকেও ছাপিয়ে যায়? বাসু হালদার কি খুনিকে খুঁজে পেয়েছিল, নাকি তার একাকী মনেই খুনিকে তৈরি করেছিল? এই অমীমাংসিত প্রশ্নটাই হয়তো ঘাটবাবু গল্পটাকে এত বছর পরেও এতটা জীবন্ত আর স্মরণীয় করে রেখেছে।